হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ 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 ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে পাশে থেকো। টিপস তো আমাদের আসতেই থাকবে। আর হ্যাঁ, বলে রাখি, আজকে রাত মানে শনিবার রাত 11টা 54 মিনিটে অমাবস্যা পড়ছে। এই মহা যে অমাবস্যার একটা যোগ, এই অমাবস্যা চলবে রবিবার 12টা 25 পর্যন্ত রাত্রি। তো আমার বুঝতেই পারছো কতটা চাপ। আজকে রাত থেকে আমি লেগে পড়বো কাজে, পুরো কালকে সারাটা দিন কাজ করব রাত 12টা পর্যন্ত। তো তোমরা আশীর্বাদ করো যেন আমার শরীর আমার সাথ দেয়। বড় মা তো আছেনই, অনেক মানুষের দায়িত্ব, অনেক মানুষের কাজ না করে করে করেও শেষ মুহূর্তে মানে বিকেলেও 6টার সময় আমার একটা কাজ আসে, আর সেটা আমি না করতে পারিনি। যাই হোক, এবার চলো আমরা ঘটনায় ফিরি। সবাইকে বলবো আর সাথে থেকো, পুরো ঘটনাটা শোনো। আশা করি তোমাদের আজকে রাতে ঘুম উড়ে গেল, কথা দিলাম। এবার চলো ঘটনায় ফিরি। ঘটনাটা ঘটে হচ্ছে এক দাদা ভাইয়ের সাথে। দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে বিহারে। দাদা ভাই বলেন, আমি বাঙালি ছেলে, আমার বাবা ছিলেন নন বেঙ্গলি মানে হিন্দু, আমার মা কিন্তু বাঙালি। আমার বাবা আজ থেকে প্রায় মানে 25-26 বছর আগে বিহার থেকে উনি কলকাতায় আসেন। কলকাতাতে উনি এসেছিলেন কাজ করতে। আমরা জানি অনেকেই বিহারবাসী যারা কলকাতায় আসে নানা রকম ফ্যাক্টরি নানা রকম জায়গায় কাজকর্ম করার জন্য। তো আজকে যে ভাই যার ঘটনা বলবো, তার বাবাও কিন্তু কলকাতাতে এসেছিলেন। আসার পর কলকাতায় উনি একটি ফ্যাক্টরিতে কাজ করতেন রাজাবাজারে। তো ওখানে কাজ করতে করতে আমাদের ভাইয়ের মায়ের সাথে চোখে দেখা দেখি তারপরে একটা ভালোবাসার সম্পর্ক হয়। সেখান থেকে ওনাদের পালিয়ে গিয়ে বিয়ে হয়। পালিয়ে গিয়ে বিয়ে হওয়ার পর ওনারা কিন্তু চলে যায় মানে বিহারে। মানে এই ভাইয়ের যে ভাইয়ের মাকে নিয়ে তার বাবা বিয়ে করে বিহার চলে যায় পালিয়ে নিয়ে গিয়ে। কারণ এই ভাইয়ের যে মা, তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, একটা ভালো পরিবার থেকে বিলং করে। তো সেখানে একটা নন বেঙ্গলি ছেলে কখনোই বিয়ে দেবে না। তো ভালোবাসা তো যেন জাত ধর্ম কিছু হয় না। তো নিয়ে বেরিয়ে যায় বিহার। বলছে ওখানে যাওয়ার পর, এটা কিন্তু ভাইয়ের মায়ের মুখ থেকে শোনা, ভাইয়ের মা কিন্তু আজ বেঁচে নেই। ভাইয়ের মা ভাইয়ের বাবা মারা গেছেন। ভাই কিন্তু কলকাতা আর বিহার এই দু জায়গাতেই বাড়ি আছে, দু জায়গায় আসা যাওয়া করে। ভাই বলছে, দিদি ভাই, আমার মায়ের মুখ থেকে শোনা একটি সত্য ঘটনা আজকে আপনাকে আমি বলছি। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর, বলতে পারি গায়ে একটা শিহরণ জাগবেই। বলছে, আমি যখন আমার মায়ের কাছ দিয়ে জানি, আমি 1 মাস সন্ধ্যার পর বাইরে বেরোতে পারিনি, তখন আমি বিহারে থাকতাম। তারপর তো কলকাতায় চলে আসে, কলকাতা বিয়ার করে দু জায়গায় যেতুনিক বাড়ি আছে। এখানে মায়ের বাড়ি, যেখানে মামার বাড়ি, আর ওখানে বাবার বাড়ি। বলছে, দিদি ভাই, এবার আমি ঘটনাটা শুরু করি। আমার বাবা যখন মাকে বিয়ে করে নিয়ে যায়, সালটা ছিল 1975 সাল। 1975 সাল, 75 কি 76 হবে, মানে কতটা লং ইয়ার্স বুঝতে পারছো। বলছে বিহারে তখন এখানে একটা বাড়ি, তো কয়েক মাইল দূরে আর একটা বাড়ি, আবার কয়েক মাইল দূরে আর একটা বাড়ি। এতটা ডিস্টেন্স মেনটেন করে ওখানে বাড়ি ছিল, পুরো গ্রাম্য পরিবেশ। ওই সময় ইলেকট্রিক বলে কোনো কিছু বিহারে নেই। সবাই কিন্তু সকালবেলা পেট পরিষ্কার করতে মাঠেই যেত। রাত বিত যদি কারোর প্রবলেম হতো তো মাঠেই যেতে হতো, কারণ বাড়িতে কোনো রকম শৌচালয় ছিল না। বলছে আমার মাকে যখন বিয়ে করে নিয়ে যায়, ঠিক যখন 9টা 9:30 বাজে, ওই সময় অদ্ভুত ভাবে একটা ও রাত্রেবেলা 9টা 9:30 সময় প্রত্যেক দিন ওই যে মানে ভাইয়ের বাবার যে অ্যাকচুয়ালি বিহারে যে বাড়ি, আদি বাড়ি, ওখানে বলছে একটা গোডাউন ঘর ছিল। ওই গোডাউন ঘরের মধ্যে অনেক কড়াই হাঁড়ি মাটির, গরু ছিল তো। গরু কিসে বলে না, জামনায় খাবার দেওয়া হয়, জামনা বড় বড় মোটা মোটা থাকে, বিশাল বড় বড় সেই মাটির জামনা।
সেই জামনা আর কিছু ধান, যেহেতু জমি জায়গা ছিল, ধান চাষ হতো, তার জন্য হাঁড়ি, বড় বড় হাঁড়ি, ওই স্টোর যে রুমটা ছিল, একটা ঘর, এখন তো আমরা স্টোর রুম বলি, তখন ওই ঘরটার মধ্যে ওই সব ধান বোঝাই, ধানের হাঁড়ি, কড়াই, তারপরে গরুর মানে নানা রকম জিনিস, সব কিছু ওই ঘরে, চাষের কোদাল থেকে সব রাখা থাকতো একটা ঘরে। বলছে ওই ঘর থেকে নটা, ঠিক নটা বাজলো, নটা সাড়ে নটার দিকে প্রত্যেক দিন ওরকম একটা আওয়াজ হতো। তো আমার মা আমার বাবাকে, তারপর তার যে শাশুড়ি ছিল, তারা তো সব হিন্দুস্তানি, আমার মা হিন্দি বলতে পারতো না, তো বলতো যে ওই ঘরটার মধ্যে কিরম একটা আওয়াজ হচ্ছে। তো যে শাশুড়ি ছিল, সে থাকতে থাকতে কিছুটা বাংলা বুঝতো, তো সে বলতো যে, বলতো ওই ঘরে যে আওয়াজ হচ্ছে তো হচ্ছে, তুই শুনছিস কেন? এটা আমার মাকে, আমার মানে যে ঠাকুমা ছিল সে বলতো, তুই শুনছিস কেন? আওয়াজ হচ্ছে তো হতে দে। তো ওরকম আওয়াজ হতো, আর আমার মা ভয় কাতর হয়ে যেত। যে কোনো মানুষই ভয় পাবে যে ওই রুমের ভিতর থেকে একটা এরকম শব্দ হচ্ছে, কি ব্যাপার, একটা উ এরকম করে একটা শব্দ হতো। বলছে আমার মা রাতের বেলা যখন খাওয়া দাওয়া করে শুতো, আমার বাবাকে আমার মা জিজ্ঞেস করতো যে, তোমাদের ওই যে পাশের ঘর, আমার বাবা তো বাংলা বুঝতো, বলছে অনেক দীর্ঘদিন কলকাতায় ছিল, বাংলা শিখে গেছিল, বলছে তোমাদের ওই যে পাশের ঘরে গরুর যে খাবার দেওয়ার যে জামনা আছে, হাঁড়ি আছে ধান সিদ্ধ করার, ওখান থেকে রাতের বেলা এরকম আওয়াজ হয়, শুধু নটার পর থেকে শুরু হতো, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, যখন তখন ঘন্টায় ঘন্টায় না ওরকম একটা আওয়াজ ভেসে আসতো। তা বলতো এই শব্দটা কোথা থেকে আসে, ওইখানে কি কেউ রাতে থাকে, মানে কোনো কি কাউকে গরু টরু বাছুর টাছুর রাখে বা কিছু? তো ওই ঘরে আমার মাকে যেতে দিত না। দিনের বেলা দিনের বেলা যদিও যেতে দিত, কিন্তু রাতের বেলা ওই ঘরে সন্ধ্যার পর আমার যে নানি ছিল, মানে আমার যে মানে ঠাকুমা ছিল, যে বাবার মা, সে ওই ঘরে যেত, ঠিক আছে, কিন্তু আমার মাকে যেতে দিত না, কোনো কারণে যেতে দিত না। আর সন্ধ্যাবেলা ওই ঘরটায় কোনো কাজ থাকলে করে ওখানে না লক করে দিত, তালা মেরে রেখে দিত, কাউকে যেতে দেবে না বলে। তো আমার মা এরকম প্রায় হতেই থাকে, মা ভয়ে একদম শিউরে থাকতো। তো একদিন আমার পাপাকে জিজ্ঞেস করে যে ওই ঘরে কি আছে, ওই ঘরে এরকম শব্দ হয়, তো আমার পাপা বলতো যে ওই ঘরে যা শব্দ হয় হয়, তুই অত মাথা কেন লাগাস, তুই সংসারে মাথা লাগা, ওই ঘরে কি শব্দ হয় সেই বিষয় নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তো আমার মা বলতো যে একই ঘরে থেকে আমার ভয় লাগে, ওই ঘরে ওরকম শব্দ হয় তো আমার ভয় লাগে, ওই ঘরে কি আছে তোমরা আমাকে বলে দাও। কেন একটা মানুষের হয় না, যদি জানতে না পারে একটা ভয় কাজ করে, এবার যদি তুমি বলে দাও যে না ওরকম কিছু না, ওই ঘরে এরকম কিছু বা এখানে এই আছে, তুমি যাবে না, কিছু সাবধান করে দিলে সেই মানুষটা কিন্তু নিশ্চিন্ত হয়। বলছে কোনো সময় কিছু বলতো না। ভাইয়ের মা মৃত্যুর আগে এই ঘটনাটা বলে যায়। তো বলছে একদিন কোনো একটা ছট পুজোর এরকম কিছু একটা নন বেঙ্গলিদের একটা বড় অনুষ্ঠান ছিল। ওই সময় হয় কি, যে শাশুড়ি ছিল, মানে আমার যে ঠাকুমা, সেই ঠাকুমা আর আমার দাদু তারা ছিল না, আর আমার বাবাও কোনো কাজের ক্ষেত্রে মাকে রেখে কলকাতায় এসেছিল। আমার মা ওখানে একা ছিল, শুধু আমার যে ওখানে কাকা আছে পাশে থাকে, সে কাকার মেয়েটা আমার মায়ের সাথে ছিল। বলছে যখন চলে আসে সবাই ওই বাড়ি দিয়ে, তো আমার মা সেদিন মানে বছরের পর বছর যখন ওরকম আবার শুনে ভয়তে থাকে, তো ভয়টা ভাঙানোর জন্য মা কি করে, ওই যে চাবি, চাবি তো ঘরে রাখাই ছিল, ওই গেটের বাইরে দেয়ালের মধ্যে পেরেক লাগানো, ওখানে বড় একটা গোল রিং এর মধ্যে এই বড় চাবি ওই রুমটার। তো সেই চাবি দিয়ে সন্ধ্যাবেলা 7টা এরকম সময় তালাটা খুলে রাখে, কারণ সেদিন মা সাহস করে ভেবেছে যে ওই যে কাকার মেয়ে রাতে খেয়ে আসবে বলেছে 10টার সময়, ও আসার আগে যদি আমি শব্দ পাই আমি খুলে দেখবো বাড়িতে কেউ নেই, যে এইটা কি জিনিস যেটা আমাকে গোপন রাখা হয়, আমাকে বলা হয় না। তো সে কি করে, সন্ধ্যা 7টার দিকে চাবিটা খুলে রাখে। ঠিক যখন 9টার কাছাকাছি, হয়তো 9টার একটু আগেই,
ওরকম সময় মানে কোনো ঠিক ছিল না, ওই 9টার আশেপাশ দিয়ে আওয়াজটা শুরু হতো। প্রথমেই যখন উ করে একটা মানে খুব জোরে নাকে কাতলে একটা যেরকম আওয়াজ হয় সেরকম একটা শব্দ শুনতে পাই। তখন খোলে দরজাটা খোলে। আর বলে রাখি, আগেও বললাম যে তখন কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না। বড় বড় হ্যাচাক যে লাইট থাকে, সেই হ্যাচাক তখন লাইট জ্বলতো। সেই হ্যাচাক লাইটের আলো নিয়ে তখন ওই দরজা ধাক্কা দিয়ে আমার মা ঢোকে। যখন ঢোকে তখন দেখছে ভিতরে কেউ যেন ওই হাঁড়িগুলো রাখা, ওই হাঁড়ির পেছনে লাফ দিয়ে চলে গেল, যেরকম হনুমান যেরকম লাফিয়ে যায় সেরকম লাফিয়ে চলে গেল। তো আমার মা তখন ভাবলো নিশ্চয়ই কোনো হনুমানই থাকে, হনুমান তো এরকম কাঁদে। তখন আমার মা বলল তাহলে রাতের বেলা কোনো হনুমান এখানে এসে থাকে, তো কোন জায়গা দিয়ে ঢোকে? হনুমান তো ঢোকার কোনো জায়গা নেই, চারিদিকে তো পুরো বন্ধ, সিল পুরো একদম জানলা টাল্লা সব বন্ধ, তাহলে হনুমান ঢুকবে কোথা দিয়ে? হনুমান ঢুকতে গেলে নিশ্চয়ই কোনো রকম আওয়াজ তো করবে, বা কোনো জায়গায় ভাঙা তো থাকবে, দিনের বেলা কোনোদিন তো দেখা যাবে। তো আমার মা তখন হ্যাচাক লাইট নিয়ে সামনে এরকম করে লাইটটা দিয়ে বলে, মা তো তখন অনেক দিন হয়ে গেছে, মা তখন হিন্দি অর্ধেক অর্ধেক শিখেছে, বলছে কন হে, ইস ঘর মে কন হে, কন হে। মা তখন ওই হ্যাচাক লাইটটা নিয়ে ওই কন হে করতে করতে আস্তে আস্তে মা এগিয়ে যাচ্ছে ঘরের ভিতরে। অনেক বড় স্টোর রুমটা, হাড়িতে হাড়ি গরু খাবার দেওয়ার সেই জামনাগুলো আছে বড় বড় রাখা। আর সেই মানে ঘুটে, বিহারে বুঝতেই তো পারছো, ঘুটে ফুটে এই জিনিসগুলো তো বাড়িতে মজুদ থাকবেই, কাঠ নানা রকম জিনিস ওই গোডাউন করে রেখে দিয়েছে ওটা। তো আবার ধানের বস্তাও আছে ওখানে, বস্তা বস্তা ধান। তো মা যখন যায় তখন দেখছে ওই যে হাড়িগুলো রাখা, ওই হাড়ির কাছ থেকে আবার ওরকম উ উ উ করে শব্দটা আসে খুব আস্তে। আমার মা তখন ওই হাড়ির কাছে গিয়ে কানটা পাতে, যে কান পেতে শুনি তো কি আওয়াজ হচ্ছে। যখন মা কানটা পাতে তখন মা শোনে যে ওই হাড়ির, যে হাড়িগুলো একটার পর একটা রাখা, ওই হাড়ির ভিতর থেকে ওই রকম উ উ করে নাকে কান্নার একটা শব্দ আসছে। তখন আমার মা হ্যাচাক লাইটটা, ওখানে একটা ছোট্ট কাঠের ভাঙা চোরা একটা মানে শোকেস মতো ছিল, আলমিরা বা ছোট শোকেস, ওর উপরে হ্যাচাক লাইটটা রাখে মা। রেখে মা ওই হাঁড়িগুলো একটার পর একটা নামাতে থাকে। একটা হাঁড়ি নাবায় কোনো রকম উঁচু উঁচু করে বোঝাই করে, একটা হাঁড়ি নাবিয়ে দেখছে হাঁড়িতে কিছু নেই। মা আর একটা হাঁড়ি কৌতূহলবশত নাবায়, জানে এই হাঁড়ির ভিতর কিছু থাকবে। সেই হাঁড়ি নাবিয়েও দেখে না, কিছু নেই। আবার একটা হাঁড়ি নাবায়, এরকম করে 7টা হাঁড়ি ছিল। 7খানা হাঁড়ি পরপর পরপর মা ওরকম নাবিয়ে ফেলে, কিন্তু মা দেখে হাঁড়িতে তো কিছু নেই। যখন মা দেখছে হাঁড়িতে কিছু নেই, মা জানে যে যদি সকাল সকাল আত্মীয়র বাড়ি থেকে শাশুড়ি চলে আসে, শ্বশুর বা আমার স্বামী যদি চলে আসে, তো এই ঘরের পরিস্থিতি দেখে তো বুঝে যাবে লন্ডভন্ড হয়ে থাকবে। মা আবার ওগুলো গোছাতে শুরু করে। যখন মা হাঁড়িগুলো রাখছে তখন মায়ের পেছনে একটা মানে মট মট করে পাটকাঠি বা কোনো হাড় ভাঙার মতো শব্দ হচ্ছে। তো আমার মা তখন আওয়াজটা তো পাচ্ছে যে পেছনে কিছু আওয়াজ হচ্ছে। আমার মা ওইদিকে আর কোনো কর্ণপাত না দিয়ে মা কিন্তু হাঁড়িগুলো গুছাচ্ছে, কারণ ভয়তে আছে যদি চলে আসে সকালবেলা, হয়তো ঘুমিয়ে পড়লো, আবার যদি কাকার মেয়ে চলে আসে, মায়ের এই ভয়টাও আছে। কাকার মেয়ে আসলেও তো একদম মানে কাণ্ড ঘটে যাবে, মানে ও তো বলে দেবে আসলে পারি। তো তখন মা ওই তাড়াহুড়ো করে যখন গুছিয়ে পেছন ফিরে হারকিনটা মানে ওই যে হ্যাচাক লাইটটা মা নিয়ে বেরিয়ে যাবে, যার জন্য পেছন ফিরে তখন দেখছে 3জন, যেরকম মানে কি বলবো, 4 পায়ের কোনো প্রাণী হয় পোষ্য, হনুমানই ধরো যেরকম হয় ঠিক ওরকমই দেখছে, একদম না লাল তাদের শরীরগুলো, মানে মনে হচ্ছে রক্তে মাখা। হ্যাচাক লাইটে তো ভালো আলো হয়, তোমরা সবাই জানো, আগে হ্যাচাক লাইটে বিয়েও হতো। তো কারেন্টের ব্যবস্থা নেই, হ্যাচাক লাইট বাড়িতে পুরো আলোকিত হয়ে যেত,
দেখছে একটা মানে কিছু একটা ছোট্ট বাটির মধ্যে রাখা আছে, যার মধ্যে কিছু তো আছে। তিনজনে বসে ওটা খাচ্ছে। তিনজনেরই কারোরই মুখ দেখতে পাচ্ছে না, একজনের শরীরে আরেকজনের মুখটা ঢেকে গেছে। তিনজনই ওই জিনিসটা কিছু একটা মানে খাচ্ছে খুব কৌতূহল করে ওরা। আর আমার মা তখন ওই হ্যাচাক লাইট নিয়ে ওখানে পুরো একদম জড় পদার্থ হয়ে গেছে। মায়ের শরীর আর সার নেই, থাকবেই বা কি করে? মা যে এই জিনিসটা দেখছে তো সার থাকার মতো না। তখন আমার মা মুখে কোনো কথাও বলতে পারছে না যে आप कौन हो বা आप लोग कहाँ से आए हो, হ্যাঁ, কিছুই বলতে পারছে না। মা দাঁড়িয়ে রয়েছে, শুধু চেষ্টা করছে। রক্ত মাখা একটা শরীর, মানে কিন্তু যে শরীর, মানে তাদের সাথে কোনো কথা বলার, কানেক্ট হওয়ার। মা একটা সময় ওই দাঁড়িয়ে থাকতে থাকতে তিনজন যে বসেছে একটা বাটিকে কেন্দ্র করে, সবাই মাথা নিচু করে খাচ্ছে। কেউ মাথা ওঠাচ্ছে তো সামনের ও মাথা ওঠাচ্ছে, কেউ মুখ দেখতে পাচ্ছে না। যখন আমার মা একজনের মুখ দেখে, ওই দুজনের পেছন দিয়ে তিনজনের যে ওপাশে বসেছে বাটি, তার যখন মাথাটা দেখে, তখন দেখছে যে চেনা, তার মুখটা চেনা, সারা শরীর রক্ত মাখা, কানগুলো বড় বড়, চোখের কোনো মনি নেই, পুরো চোখের এই যে ভিতরের মনি আমাদের যে সাদা কালো আছে পুরো কালো। আর পুরো মাথায় কোনো চুল নেই, পুরো যেরকম টাক মাথা হয় ওরকম। আমি বলছি আমার গা কাটা দিচ্ছে। ভাবো বাড়িতে কেউ নেই, এরকম একটা দৃশ্য, বাপরে বাপ। বলছে যখন ওই আলোটা মুখে গিয়ে পড়েছে, সামনে যে বসে রয়েছে তার, বলছে যে দেওর ছিল, তিনটে দেওর, যখন মা বিয়ে করে যায়, আমার বাবার পরে তিনটে ভাই ছিল, যে তিনটে ভাইয়ের ফটো আমাদের বাড়িতে ছিল ওই সময়, সেই তিনটে কাকা আমার, তারা ওরকম ভাবে মানে পুরো শরীর রক্ত মাখা, শুধু মুখটাই মানুষের মতো, তাও একটা মানে বুঝতে পারবে ফটো দেখলে যে এরা এ। এছাড়া তাদের হাতগুলো এরকম হয়ে গেছে, হাতগুলো এরকম, মানে তারা না অদ্ভুত ভাবে একটা প্রাণীর মতো হয়ে গেছে। হাতে বড় বড় পাকানো পাকানো কালো নখ, কিছু খাচ্ছে, হাতে রক্ত, সারা শরীরে রক্ত, তাদের মুখগুলো পুরো রক্তে মানে ভেসে যাচ্ছে, মনে হয় ওই রক্ত জাতীয় কিছু মাংস বা কিছু খেয়ে তাদের পুরো মানে শরীর রক্তে মাখামাখি হয়ে গেছে। যখন একজন আমার মা যেরকম তাকে দেখে, সেও আমার মাকে দেখে, যখন চোখে চোখ পড়ে, তখন সে ওদেরকে বলছে হু হু, এরকম যখন করে, তখন আরো যে দুজন ছিল সবাই তখন আমার মায়ের দিকে ঘুরে তাকায়। যখন মায়ের দিকে ঘুরে তাকায়, যখন দেখে আমার মা তাদের ওই এরকম করেই মা ওই লণ্ঠন ধরে, হ্যাচাক যে লণ্ঠন ওইটা ধরে দাঁড়িয়ে রয়েছে, তারা তিনজনে সেই বাটিটাকে লাথি মেরে মায়ের দিকে, চার পায়ে যেন প্রাণী আসে ঠিক এরকম করে মাটি মানে রেঙে রেঙে ওরকম ভাবে মায়ের দিকে আসছে। আমার মা ওই দেখে ওইখানেই মানে হ্যাচাক লাইটটা বসিয়ে দিয়ে, মানে হাত দিয়ে পড়েই যেত, কোনো রকমে দাঁড়িয়ে যায়। মা সাথে সাথে ওখান থেকে বেরিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। তোমাদের বলছি দেখো আমার গা দেখো, ভালো করে দেখো, একদম গা একদম কাটা কাটা দিয়েছে, জুম করে দেখো। তখন মা বাইরে দরজা বন্ধ করে যখন দরজায় এসে, ওহ আমি কি দেখলাম, হে প্রভু, এরা কারা? এরা তো আমার সব সব মানে দেওর, আমার স্বামীর ভাই, এরা তো মারা গেছে, ওদের মালায় তো ফটো চড়ানো হয়, তাহলে এরা এই ঘরে, তাহলে কি, না না এটা হতে পারে না। এই সময় গেটে টোকা, সামনে যে ঘরের যে গেট, সেই গেটে টোকা দিচ্ছে নাকি, ওই গেটে টোকা দিচ্ছে কেউ এসছে। তখন বলছে কন হে, তখন বলছে ভাবি মেয়ে হু, দরওয়াজা খুলো। তখন বলছে আরে কাকার মেয়ে চলে এসছে, তো কিছু বুঝতে দিলে হবে না। তখন কি করে, ওই ঘরটা তালা মেরে দেয়, ওই হ্যাঁ যে মানে
হ্যাচাক লাইটটা সেটা কিন্তু ভিতরেই থেকে যায়, ঠিক আছে। তো তালা মেরে দিয়ে তখন যে কাকার মেয়ে আসে দরজা খোলে, তখন বলছে ভাবি আপ পাসিনা পাসিনা হো, মানে এত ঘেমে গেছে, তো ঘাম ঘাম পুরো ভিজে আছো, কি ব্যাপার। তখন বলছে ভাবি তুমি এরকম মানে এত ঘেমে গেছো কেন, হিন্দিতে বলছে। তো ভাবি তখন বলছে যে কাপড় দিয়ে गा मुझते मुझते बोलते नहीं नहीं ऐसा कुछ बात नहीं है, आप चलो रूम में हम सो जाते हैं। তো বলছে ভাবি আপনি খানা খা লিয়া, বলছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু খাইনি, খাবার দাবার কিছু রান্নাই করিনি, খাইও নি, শুয়ে পড়েছে। কিন্তু শুয়ে পড়লে কি হবে, মনের মধ্যে একটা জিনিসই আছে যে ওখানে হ্যাচাক লাইটটা আছে, হ্যাচাক লাইটটার জন্য তো ধরা পড়ে যাবে, বা ওখানে ধানের বস্তা আছে, যদি আগুন লেগে যায়। এবার এতটাও মানে ভয় পাচ্ছে যে ঢুকবে কি করে, ওখানে যাবে কি করে। ওরা তো তিনজন ওই রুমের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে বন্ধ। এই ৭-৫ ভাবতে ভাবতে তাকে ভাবির চোখ লেগে যায়। যখন সকাল হয়েছে, গরু ডাকছে, গরু তো মাঠে ছাড়তে হয়, সকাল বেলা বয়ে গেলে গরু তো ডাকে, গরু তখন চিৎকার করে ডাকছে, তখন ঘুম ভাঙে, হঠাৎ তখন ঘুম ভাঙে। ঘুম ভেঙেই দেখছে যে পাশে কাকার মেয়ে, ও গায়ে কাপড় মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো যখন তাকে ঘুম ভেঙে গেছে, তখন সাথে সাথে উঠে দরজা খোলে। ও জানে দিনের বেলা কিছু হবে না ওই ঘরে, কেন দিনের বেলা ও যায়, খোলা থাকে ঘর। দরজা খোলে, খুলে দেখছে যে না কোনো বাটি আছে, না ওই রুমের মধ্যে কেউ আছে। ওই হ্যাচাক লাইট তেল জ্বলে গেছে, তো বন্ধ হয়ে গেছে। ওটাকে নিয়ে কোনো রকমে আস্তে করে, আর বেশি কিছু দেখেনি, বেরিয়ে ওই গেটে লক করে দেয়। এবার শাশুড়ি আসে বেলা করে, গেছিল মানে আত্মীয়র বাড়ি। শাশুড়ি এসে বলছে যে বৌমা কেমন আছিস, ওরা তো তখন হিন্দিতেই কথা বলে, নন বেঙ্গলি। তো বলছে হ্যাঁ মাজি ঠিক হে, हम ठीक मैंने अच्छा हूँ। तो बोलছে রাত को বলছে উস ঘর মে তো, মানে ওই ঘরের আশেপাশে যাসনি তো, জিজ্ঞেস করছে। বলছে না না মাঝি যাইনি। তো তখন এবার মনের মধ্যে তো ওই জিনিসটা ঘুরছে না, যে এটা কি। এবার যখন এই ভাইয়ের বাবা আসে, তখন তো ভাই হয়নি, ভাইয়ের বাবা আসে, তখন বলে যে অ্যাকচুয়ালি ওই ঘরের মধ্যে কি আছে, ওই ঘরে কি আছে, কি হচ্ছে, মানে ওই ঘরে আমি এরকম তোমার 3টে ভাইয়ের যে ফটো আছে বাইরে দেয়ালে লাগানো, আমি ওই ঘরে তোমার 3টে ভাইকে দেখেছি। তখন বলছে তুই উস ঘর মে কিউ, মানে গেছিলিস তুই ওই ঘরে, কেন গেছিলিস, এইটা বলছে হিন্দিতে। তখন বলছে যে আমি এরকম আওয়াজ শুনি, সেই দিনের পর থেকে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যায়, যেই দিন দেখে নেয় তারপর থেকে আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো তখন এই যে আমার ভাই, যে ভাই ঘটনাটা বলে আমাদের, সেই ভাইয়ের বাবা তার মাকে বলে যে তার যে নানি ছিল, মানে ভাইয়ের বাবার যে নানি, সেই নানি ব্ল্যাক ম্যাজিক করতো। আর যখন জলে ডুবে, ওখানে বান এসছিল বিহারে, যখন বান আসে তখন জলে ডুবে ওই যে 3টে ভাই ছিল তারা মারা গেছিল। তো ওর মা তখন মানে ওর মাকে সামলানোর জন্য ওর নানি যেইটুনি এই কালো বিদ্যা এসব করতো, ওদেরকে ওই পশুর মধ্যে, শরীরের মধ্যে ওই মানুষের মানে যে আত্মাগুলো, যে ওর 3টে ভাই ছিল তার আত্মাগুলো ঢুকিয়ে দেয়। ওরা রাত্রে বেলায় চাগর দেয়, ওরা রাত্রে বেলা জাগে, দিনের বেলা ওরা ঘুমায়। রাতের বেলা ও সন্ধ্যার সময় যে ওই প্রত্যেক দিন ওর মা যেত, মানে যে ভাই বলেছে তার যে ঠাকুমা যেত ওই ঘরে, সে গিয়ে মাংস আর রক্ত বাটির মধ্যে দিয়ে আসতো, ওইগুলো ওরা খেতেও থাকতো। অ্যাকচুয়ালি ওর মা বলতো যে আমার সন্তান মরে গেছে, সেটা আমি মানতে পারছি না, আমার সন্তান মরে গেছে ঠিক আছে, আমার সন্তান আমার এই ঘরেই থাকবে। তার জন্য নানি বিশাল বড় ওখানে ওঝা ছিল একজন, তো সে ওটা করে দিয়েছিল। ওইটা দেখার পর এই ভাইয়ের মা মারা যায়, ভাইয়ের মা মারা যায়। আর ভাই যেহেতু বড়, ভাই কিন্তু থাকতো তখন কলকাতায়, ভাই যে ভাইয়ের মায়ের বাড়ি কলকাতায়, সেখানে থাকতো, মারা যায়। তারপর বাবাও মারা যায়, পর পর ওদের পুরো বংশ মারা যায়, ওই বাড়ি পুরো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যখন এই ভাই কলকাতায় সবকিছু আস্তে আস্তে যখন বড় হতে থাকে, যখন স্বাবলম্বী হয়,
তখন বিহারে যায়, জমি জায়গা ছিল তো অনেক, মাঠ ঘাট চাষ আগেই বললাম। তখন দেখে যে জমি জায়গা আছে, কিছু আশেপাশের লোক নিয়ে নিয়েছে, কিন্তু এই যে কাকারা থাকতো, তো কাকারা ওই অধিকারটা ভাইকে দিয়ে দেয়, যে এ তোমারা পিতাজি কা মানে জমি জায়গা থা, এ চাষবাস করতা থা ইয়া পার এসা বলকে ওইগুলো দিয়ে দিয়েছে। আর ওই বাড়ি, পুরো পুরো বাড়ি এখনো রয়েছে। ভাই ওই বাড়িতে বাসও করে না। ওই যে চাষের জমি ছিল, ওই চাষের জমিতে একটা ধারে একটা ছোট্ট করে নিজের মতো ঘর করে রেখেছে, যেখানে গিয়ে ভাই একদিন থাকে। কারণ কাকাদের দায়িত্বে ওই জমি জায়গা যে দেওয়া রয়েছে, ওই জমি জায়গার মানে তোমার মানে যে চাষবাস হয়, টাকা বা ধরো আনাজ, সেগুলো ভাই আনতে যায় অ্যাকচুয়ালি, যার জন্য একদিন থাকে ভাই, ব্যাস আর থাকে না, চলে আসে। ভাই বলে দিদি ভাই এখনো পর্যন্ত বলে, যে আমার যে কাকারা আছে বলে এখনো পর্যন্ত যে ওখানে নাকি ওই পোড়া ঘর থেকে, যে ঘর পুড়ে গেছে ওই পোড়া ঘর থেকে নাকি ওই রকম একসঙ্গে এরকম তিনজনের কান্নার মধ্যরাতে আওয়াজ পায়। তার মানে কি, আত্মাকে তো রেখে দিয়েছিল, শরীর তো ছিল না। আত্মা তো কখনো মরে না, আত্মা তো জীবিতই থাকে। মারা গেছে মা, বাবুজি যে ছিল, নানা নানি সব মরে গেছে, কিন্তু সেই আত্মাগুলো ছিল, ওরা এখনো আছে ওই পোড়া ঘরের মধ্যে, ওরা এখনো আবদ্ধ। ওই আত্মাগুলো এখনো চিৎকার করে, কিন্তু ওরা মুক্তি পায়নি। কারণ মুক্তির যে রহস্যটা ছিল সেটা নানিই জানতো, নানি তো মারা গেছে। ওই আত্মা ওই বাড়িতে এখনো আছে। বন জঙ্গল নিম গাছ ভরে গেছে ওই বাড়িতে, বলে ওই বাড়ির কাছে দিনের বেলাও কেউ ঘোরে না। ঘটনাটা কেমন লাগলো তোমাদের? খুব তাড়াতাড়ি বললাম, কারণ তোমরা জানো আজকে আমি কতটা ব্যস্ত। তো চলো এবার আমি সোজা চলে যাচ্ছি তোমাদের নামে। প্রথম কমেন্ট করেছি সন্ধিয়া মণ্ডল দিদিভাই, পরপর দুটো, কিউট দিশা ব্লগস, স্বপ্না বাজাল দিদিভাই, রুমিতা ঘোষ। তারপর কমেন্ট করেছো সুমনা ভট্টাচারিয়া। তারপর রুমিতা ঘোষ আবারও কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল দিদিভাই। তারপরে জল্পনা মজুমদার, বাবা বহুদিন পর দিদিভাই। রুমিতা ঘোষ, তারপর গঙ্গা বৈরাগী, নীলিমা সিংহ। তারপর কমেন্ট করেছো বেবি ঘোষ, অনেকদিন পর। রূপা দে, তারপরে জল্পনা মজুমদার দিদিভাই বলেছো দিদিভাই তুমি কেমন আছো? আমি আছি গো মোটামুটি। আমি ভালো নেই দিদিভাই, আমার একটি ভাই 33 বছর বয়স, আহ ক্যান্সারে আগামী কিছুদিন আগে মারা গেছে। খুব খারাপ লাগলো গো শুনে, 33 বছর বয়স। আত্মার, সত্যি আত্মার শান্তির কামনা করি, যেখানে থাক ভাই যেন আমাদের ভালো থাকে। তারপরে আমাদের কমেন্ট করেছো মিত্তার ব্লগস থেকে, মিত্তার ব্লগ, দিদি আমি ভূত বা নেগেটিভ এনার্জি 100% বিশ্বাস করি, কিন্তু পৈশাচিক ঘটনা কি সত্যি ঘটে? অবশ্যই ঘটে। এর উত্তর কি বলতে পারবেন না? হ্যাঁ, এর উত্তর তো এইটাই যে অবশ্যই ঘটে, কেন ঘটবে না? এই পৃথিবীতে এমন কিছু অসম্ভব নেই যেটা ঘটে না বা ঘটতে পারে না বা আগামীতে ঘটবে না। তারপরে সোনিয়া মণ্ডল বোন, পাপ্পু দে, সন্ধিয়া মণ্ডল দিদিভাই, রমিতা ঘোষ, রুমা কমেন্ট করেছো কি ভয়ঙ্কর, ছেলে মেয়েরা কি একটু বুঝবে? সেটাই, চেষ্টা করা, আর কিছু না। তারপরে সুমন সর্দার, লাভ হার্ট দিয়েছো ভাই। তারপরে সোনিয়া মণ্ডল বলেছো ওইভাবে না খেয়ে থেকো না দিদিভাই, রুটি বা ম্যাগি কিছু অন্তত খাবে। হ্যাঁ, আর আমাদের বোন যা কাণ্ড করেছে আমি পরে তোমাদেরকে বলবো, এই সোনিয়া বোন ভালো কাজ করেছে, খারাপ কিছু না। তারপরে সুপর্ণা দাস, সুজাতা ব্যানার্জি, নীলিমা মজুমদার, নিবেদিতা কর, পিন্টু ঘোষ, কিষাণু মান্না, তারপর জয়শ্রী ঘোষ, সর্বাণী হাজরা, সন্ধ্যা মণ্ডল, তারপরে নীলু মজুমদার, রাজীব জাসওয়াল, প্রদীপ দাস, প্যান্থার গেমিং ওয়াইটি, জলি হাজরা দিদিভাই, গঙ্গা বৈরাগী, সোমা দাস পরিবার থেকে ডালি দেবনাথ, রীতা দে, সুমনা ভট্টাচার্য, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, সুজাতা দাস দিদিভাই, সাধন জানা। তারপর কমেন্ট করেছো পরপর রমিতা ঘোষ, তারপরে সায়ন চ্যাটার্জি,
তারপর কমেন্ট করেছে উমা ঘোষ, রীতাবো, সাইমন। তারপরে আমাদের মিম বাংলাদেশ থেকে কমেন্ট করেছে সন্তুর দুনিয়া। চলো সবার কমেন্ট আমি পড়ে দিলাম। আর আমাদের সোনিয়া বোন কি করেছে জানো, আজকে আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছে, আমি দেখাবো। আমার জন্য একটা সুন্দর কুর্তি কিনেছে, বলছে দিদিভাই অ্যাড্রেস দাও, কুর্তিটা পাঠাবো। আমি বলছি তোকে মারবো, এসব করেছিস কেন? আসলে আমার বোনদের সাথে আমার একটা আলাদাই সম্পর্ক, আমরা তুই তাকারি করে কথা বলি, কিন্তু বোন আমাকে যথেষ্ট সম্মান করে। আর একটা সত্যি মানে মাথা খারাপ। যাই হোক, আজকে আসি, আমার সব ভাই বোনগুলো এরকম সব তার কাটা। এখনের মতো সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল, অবশ্যই ঘটনা পাবে তোমরা। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু। আর হ্যাঁ, শুভ মহালয়া সবাইকে বলে এখনের ঘটনাটা শেষ করলাম। কালকে দেবী পক্ষের শুরু হচ্ছে। আর সবাই খুব ভালো করে থেকো। অবশ্যই সকালে মহালয়া কিন্তু শুনতে ভুলো না। এখনের মতো